নোটটা পেয়েছিলা? হ্যাঁ জি স্যার, টিমসে আপলোড দিয়েছিলেন। হ্যাঁ, ওখান থেকে পেয়েছো তোমরা? জি স্যার, দেখছিলাম, দেখার সুযোগ হয়েছে? পড়ে দেখি নাই। পুরো দেখার জন্য তো দেওয়া হয়েছিল। কেউ কি দেখতে পারছো, পড়তে পারছো? কেউ পড়তে পারছো? হুম। স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাইতেছে। তো এটা তোমরা পড়লা না যে আজকে? তোমাদের পড়তে হবে তো, পড়ে আসতে। আমি তো প্রথম দিন বললাম না যে তোমাদের পড়ে আসতে হবে? তোমরাই বলতে থাকবা, তারপর আমি মাঝে মাঝে তোমাদেরকে বুঝিয়ে দেবো না বুঝলে। হুম। ঠিক আছে, আজকেরটা আমি বলে যাচ্ছি, তোমরাও শেয়ার করবা। আজকে ইনিশিয়াল প্রথম ক্লাস, একটা ওভারভিউ। এটা তেমন একটা প্রবলেম নাই, না পড়লেও পরের ক্লাস থেকে পড়ে আসবা। সবাই শুনতে পাচ্ছ? ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, পরের ক্লাস থেকে পড়ে আসবা। আর তোমাদেরকে আজকেরটা তো শিটও দিয়ে দিয়েছি, ওই যে রিডিং মেটেরিয়ালস হিসেবে আছে। দেখবা যে এটা যে বই থেকে আমি পড়িয়েছি, ওই বইয়ের ফটোকপি গুলা স্ক্যান করে দিয়ে দিচ্ছি। ওখান থেকে পুরো লেকচারের তুমি এটা পাবা, মেটেরিয়ালসটা পাবা। এখানে তো শর্ট করে নিয়ে আসছি, ওখানে না বুঝলে ওখান থেকে দেখে নিবা। ঠিক আছে? লেকচার ম্যাটেরিয়াল যেটা। হ্যাঁ হ্যাঁ, দুটো ফোল্ডার দেখছো না? ওটার মধ্যে একটা হচ্ছে লেকচার্স আর একটা হচ্ছে লেকচার মেটেরিয়াল। ওই দুইটা ফোল্ডার দেখছো কিনা? টিমসে? জি স্যার। হ্যাঁ, দুইটা। লেকচার মেটেরিয়ালস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তোমার এখানে ডিটেল, যে বই থেকে যে পেজগুলো থেকে পড়িয়েছিলাম সেগুলার ফটোকপি। বুঝছো? জি স্যার। তাহলে আমরা শুরু করি। প্রথম তো গেল এটা। এখন আমাদের এই অবজেক্টিভ হচ্ছে, একটা হচ্ছে যে আজকের লেকচারের যে অবজেক্টিভ সেটা হচ্ছে জাস্ট তোমার, তোমরা তো আয়রন চিনো, স্টিল চিনো, স্টিল নিয়ে অনেক করছো। তো স্টিলের আগে আয়রন আসছে। তো সেই যে আয়রনটা আসলো, এটা কিভাবে আসলো, এর একটু ইতিহাস আমাদের জানা। এই জানার সাথে সাথে আমাদের আয়রন মেকিং এর বেসিক প্রিন্সিপাল জানা হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে একটা আয়রন মেকিং সম্পর্কে যেটা বললাম, ওই যে জানা হয়ে যাবে, এটাই একটা ওভারভিউ চলে আসবে। আফটার দ্য কমপ্লিশন অফ দিস লেকচার তুমি কি জানতে পারবা বলতে, তুমি এক্সপ্লেন করতে পারবা যে কিভাবে তোমার আয়রনটা ওর থেকে আহ, আসছে। আর একটা হচ্ছে যে তুমি আয়রন মেকিং একটা ওভারভিউ পাবা। তারপর এই আয়রন মেকিং প্রসেস, স্পেশালিটি স্টিল না, একটা জিনিস খেয়াল করবা, স্টিলটা হচ্ছে বজরুল স্যার পড়াবে। এটা হচ্ছে আয়রন, স্টিলের আগের প্রসেসটা আয়রন। তো আয়রন মেকিং প্রসেস নর্মালি কয় ভাবে করা যায়, বেসিক বেসিক যে ইয়াগুলা, টাইপস গুলা, এগুলা সম্পর্কে একটু আমরা কথা বলবো আজকে। প্রথম যেটা প্রথম যেটা দেখো সেটা হচ্ছে আহ, তুমি যদি আর্ট আর্ট ক্রাস্ট, তোমরা জানো যে বিভিন্ন কম্পাউন্ড দিয়ে গঠিত হয়, তাই না? আর্ট ক্রাস্টের মধ্যে বিভিন্ন ধরনের অক্সাইড থাকে, থাকে কিনা বলো? জি স্যার। জি স্যার।
বিভিন্ন ধরনের অক্সাইড থাকে এবং সেটা লোকেশন টু লোকেশন ভেরি করে, তাই না? যেমন আমাদের বাংলাদেশের আর্থ ট্রাস্টে বা আমাদের বাংলাদেশের সয়েলে যে কম্পোজিশন, অক্সাইডের যে কম্পোজিশন পাওয়া যাবে, তোমার দেখা যাবে যে ইউরোপের ভিন্ন, তারপর ধরো আফ্রিকার ভিন্ন, বা আমাদের বাংলাদেশের মধ্যে দেখা যাবে যে নর্থ বেঙ্গলের ওদিকে যেরকম পাওয়া যাবে, আবার দেখা যাবে যে দক্ষিণবঙ্গ, ধরো কোথাও চিটং, কক্সবাজার বা বরিশাল ওইদিকে দেখা যাবে যে অন্যরকম কম্পোজিশন আসে, সয়েলের কম্পোজিশন। কথা বুঝছো? তো সেই জন্য এটা ভেরি করে। কিন্তু আমাদের, তোমরা জানো বিভিন্ন ধরনের অক্সাইড থাকে, আয়রন অক্সাইড থাকে, অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, ক্যালসিয়াম অক্সাইড থাকে, বিভিন্ন ধরনের জিঙ্ক অক্সাইড, বিভিন্ন ধরনের অক্সাইড, সিলিকন অক্সাইড বড় একটা কম্পোনেন্ট থাকে, সিলিকা। এগুলোর বিভিন্ন ভেরিয়েশন হয় কম্পোজিশনের পার্থক্যের কারণে। এক লোকেশন টু এক লোকেশন তোমার ইয়েটা চেঞ্জ হয়, সয়েলের কম্পোজিশনটা চেঞ্জ হয়, তার প্রপার্টি চেঞ্জ হয়। তো এখানে যেটা বলা হচ্ছে যে নর্মালি অ্যাভারেজ দেখা যায় যে তুমি আর্থ ক্রাস্টে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 5% আয়রন থাকে। আয়রন কিভাবে থাকে? ইন দ্য ফর্ম অফ আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড তোমরা জানো তিন ধরনের, কিন্তু এখানে Fe2O3 এবং Fe3O4 এই ফর্মে থাকে আর্থ ক্রাস্ট। এখন এখান থেকে কি করতে হয়? এই আয়রন থেকে অক্সিজেনটাকে সরিয়ে ফেললে তুমি আয়রন পেয়ে যাবা। তো আয়রন অক্সাইড থেকে কিভাবে অক্সিজেন সরিয়ে ফেলা হয়? একটা রিডিউসিং এজেন্ট হিসেবে কোক, কোল অথবা চারকোল এগুলো মিশায় তারপর তুমি মেটালিক আয়রন পেয়ে যেতে পারো। এটা হচ্ছে মূল কনসেপ্ট আমাদের পুরো এই কোর্সে মানে আমি যেটুকু পড়াবো সেটা হচ্ছে যে এই জিনিসটাই, যে তুমি কিভাবে আয়রন অক্সাইড থেকে আয়রনটাকে সেপারেট করবা। হ্যাঁ, এরপরে পুরো প্রশ্ন, এরপরে কিছু ফেরো অ্যালয় থাকবে আমাদের, আমি আগে দেখেছি তোমাদেরকে। এরপরে দেখো যে এখন তাহলে আয়রন ওর কাকে বলবো আমরা? আয়রন ওর, আয়রন কিন্তু আমাদের এই মাটিতেও আছে, আমাদের দেশের মাটিতেও আছে, আমাদের দেশের যে হিল গুলো আছে সেখানেও আছে, আরো বেশি পরিমাণে আছে আয়রন। কিন্তু সেটাকে আমরা ওর বলবো কিনা? ওর কাকে বলে দেখি, বলো দেখি, ওরের ডেফিনেশন কি? যেটা থেকে থেকে এক্সট্রাক্ট করতে পারবো আর কি। কমার্শিয়ালি এক্সট্রাক্ট করতে কমার্শিয়ালি লাভজনক ভাবে এক্সট্রাক্ট করা যাবে। এক্সট্রাক্ট করা যাবে, অর্থাৎ একটা ভ্যালুয়েবল, যেমন আমাদের বিচ স্যান্ডে জিরকোনিয়া আছে, টিটেনিয়াম অক্সাইড আছে, কিন্তু আমরা সেটাকে এখনো এবং এবং ভালো পরিমাণেই আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এখন এগুলোকে ওর বলতে পারছি না। এই কারণে পারছি না যে ওইখানে আমরা কমার্শিয়ালি এটাকে এক্সট্রাক্ট করতে পারছি না। যেটুকু করা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, কমার্শিয়ালি ভাইবেল হচ্ছে না। তার চেয়ে বরং বাইরে থেকে কিনে নিয়ে আসলে আমার অনেক বেশি লাভ থাকবে। কথা বুঝে নাই? অনেক খরচ কম পড়বে। তো আমাদের দেশে নর্মালি যেটা হচ্ছে যে আয়রনকে বলবো তখনই বলবা যখন আয়রনের পার্সেন্টেজ কোনো একটা ওরের মধ্যে 55 থেকে 60% হবে। এর নিচে যদি হয় তাহলে দেখা যাবে যে ওখান থেকে আয়রন এক্সট্রাক্ট করে সেটা কমার্শিয়ালি ভাইবেল করা যাচ্ছে না। আর আয়রনের পার্সেন্টেজ যত বেশি হবে আয়রনের ওরটা তত রিচ হবে। বোঝা গেল? হ্যাঁ, 55 থেকে, এটা মাথায় রাখবা যে 55 থেকে 60% আয়রন থাকতে হবে। কথাটা বুঝছো? তখন আমরা এটাকে আয়রন ওর বলবো এবং এটা কমার্শিয়ালি এটা ভাইবেল হবে। এবং এটা বলা হচ্ছে যে আয়রন ওরের সাথে তোমরা জানো অ্যালুমিনিয়াম, সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস এই জিনিসগুলো মিক্স থাকে। এখন আয়রন প্রোডাক্ট হিসেবে কি আসে? একটা তো আয়রন আসলো, আয়রন প্রোডাক্ট হিসেবে কি আসে? রট আয়রন, কাস্ট আয়রন, স্টিল। এই এখন তোমরা যদি আয়রনের একটু ইতিহাসের দিকে যাও তাহলে আয়রনের আচ্ছা, রট আয়রন, কাস্ট আয়রন এন্ড স্টিল, এই তিনটার ভিতর ডিফারেন্স কি বলতে পারো? পার্সেন্টেজ। রট আয়রন কাকে বলে, কাস্ট আয়রন কাকে বলে, তারপর স্টিল কাকে বলে? পড়ছো এগুলা তোমরা? স্যার স্টিল তো হলো 2% এর কম থাকলে ওটা হলো স্টিল, আর 2%, 3 থেকে 4.5% থাকলে ওটা কাস্ট আয়রন হয়। সাথে সিলিকন বা সিলিকন থাকা লাগে আর কি কাস্ট আয়রনে। আর রট আয়রনের পরিমাণটা খুব কম থাকে। 0.08 এর হ্যাঁ, মানে এরকম খুবই। আয়রন পরিমাণ কম থাকে, তাহলে এটা স্টিল বলছে না কেন?
তাহলে আর 0.08 তো এটা স্টিলের কম্পোজিশন, তাই না? তুমি বললা না, তাহলে এখানে স্টিল বলছে না কেন? কি বলছি বুঝছো? হুম। স্যার ওইখানে মনে হয় আয়রনটা মানে স্টিলে কি ফেরাইট পারলাইট থাকতে হবে, আর রট আয়রনে শুধু ফেরাইট এরকম? কার্বনটা কি স্যার ডিজলভ হয় না এরকম আয়রনের ভিতরে? রট আয়রনে যেটা বলছো, কার্বনটা খুবই কম, কিন্তু রট আয়রন এই জন্য বলা হচ্ছে এটার ভিতর আবার কিছু স্ল্যাগ থেকে যায়। এটার ভিতর কি থাকে? স্ল্যাগ থাকে। এই স্ল্যাগ গুলা থাকার কারণে তখন দেখা যায় যে এটাকে সহজে তোমার ডিফর্ম করা যায়। কথা কি বুঝছো? ওয়ার্ক করা যায়। হ্যাঁ, আমরা এর আগে দেখছি না যে স্টিলের ফার্নিচার প্রথম যখন আসছিল বলছিল রট আয়রনের স্টিল ফার্নিচার, এটা হচ্ছে সে আয়রন। এখন তো তা না, সব এমএস স্টিল দিয়ে করে। কথা বুঝো নাই? রড আয়রনের ফার্নিচার যেটা, এটার একটা বড় অ্যাডভান্টেজ যেটা এটা একটা ওয়ার্ক করা যায়, শেপ দেওয়া যায়। আর একটা যেটা হচ্ছে এটার রাস্ট রেজিস্ট্যান্স, ওই যে স্ল্যাগ গুলা থাকে না, স্ল্যাগ এর কারণে এটা রাস্ট পড়ে না। যাই হোক, এটা কেন বলছি একটু পরে আসতে যেটা বুঝবা। এখন আসো যে আয়রন, প্রথম যে আয়রন স্যাম্পল যেটা পাওয়া যায় সেটা বলা হচ্ছে যে ব্রিটিশ মিউজিয়ামে। এটা তোমার 3500 থেকে 400 বছর বিফোর ক্রাইস্ট। তার মানে আজ থেকে কত বছর আগে? 6000, 6500 বছর আগে। বোঝা গেল যে তখন কিছু আয়রনের স্যাম্পল ব্রিটিশ মিউজিয়ামে পাওয়া যায়। তারপর এবং এই আয়রন মেকিং এর যে ডেফিনিট, যে প্রথম আয়রন মেকিং হচ্ছে তার ডেফিনিট ডেট যেটা, সেটা রিডাকশন প্রসেসে অক্সাইড মানে অক্সাইড রিডাকশন করে, সেটা বলা হচ্ছে যে 1500 বছর আগে, কার বিফোর ক্রাইস্ট, আজ থেকে 3500 বছর আগে তুমি যদি 2000 ধরো। তাহলে দেখা যাচ্ছে যে স্টিলের ইতিহাস, স্টিল বা আয়রনের, স্টিল বলবো না, আয়রনের ইতিহাস অনেক পুরনো। কেন আমি কথাটা উইথড্র করলাম সেটা পরে বুঝবা, যে স্টিল বলি না, আয়রন বলছি। এখন আসো যে তাহলে তখন কিভাবে তোমার ইয়েটা হলো, কি বলে এটাকে, এই আয়রন মেকিংটা হলো, মানে সেই শুরু থেকে এটার একটা ধারণা আমরা পাই, নিতে চেষ্টা করি। প্রথম যেটা হচ্ছে যে এটা বলা হচ্ছে প্রিমিটিভ আয়রন মেকিং, যেটা বলা হচ্ছে যে ফার্নেস যেটা ইউজ করতো সেটা বল শেপ, এবং এটার হাইট থাকতো 1 থেকে 1.5 মিটার হাইট, এবং উইড থাকতো 0.4 থেকে 0.8 মিটার। খুব বেশি বড় না, তোমার হাইটের থেকে ছোট বা সমান। তোমার হাইটের থেকে ডেফিনেটলি ছোট। এখানে কি করা হতো, লাইনিং হিসেবে তোমার ড্রাইড ক্লে লাইনিং ইউজ করতো। এটা লাইনিং মেটেরিয়াল দিত। লাইনিং মেটেরিয়াল না দিলে তো হিটটাকে ধরে রাখতে পারবে না, টেম্পারেচার উঠবে না। এবং চারকোল যেটা আছে, চারকোল কাকে বলে? চারকোল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চারকোল এন্ড কোক? কোক হলো স্যার ওইটাকে ওই যে মানে হিট দেওয়ার পরে আহ, ই করা হইতো, মানে কোলটাকে যখন আবার হিট দেয়া ওই বলো। মানে কোল যেটা আছে, কোলের মধ্যে তো তোমার ভোলাটাইল অংশ, তারপর কি বলে পেট্রোলিয়ামের অংশ ইত্যাদি মিক্স মানে থাকে। স্যার এটাকে ইনকমপ্লিট বার্নিং হিট দিয়ে, করে যদি ইনকমপ্লিট হ্যাঁ, বার্নিং করে যেটা করি ওটা হলো চারকোল, আর কমপ্লিট বার্নিং করার পরে যেটা হয় আর কি ওই উড থেকে, ওটা হলো স্যার কোক হয় আর কি। কমপ্লিট বার্নিং বলবা? তার মানে অক্সিজেনের অনুপস্থিতিতে করলে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অক্সিজেন অনুপস্থিতি আর কি স্যার। অক্সিজেন অনুপস্থিতিতে চারকোল হবে। আচ্ছা, একটা চারকোলের একটা এক্সাম্পল দাও তো দেখি। তোমরা দেখছো নাকি চারকোল কখনো? কেউ কি চারকোল দেখেছো কখনো? আর ওই যে কাঠ পোড়ানোর সময় নিচে কিছু জায়গায় অক্সিজেন ভালো মতো যায় না, অনেকটা কালো ইয়ার মতো হয়ে যায়, ওগুলি তো চারকোল। হ্যাঁ, এটাই তো, তোমরা এটা দেখো নাই, সবাই তো চুপচাপ, একজন শুধু দেখছে মনে হয়। অন্যরা কি দেখোনি কখনো চারকোল? কাঠ পোড়ালে, কাঠ পোড়ালে যেই কালো কালো জিনিস থাকে শক্ত, এটাকে চারকোল বলা হয়। ছাই হয়ে যায় সেটাতে অ্যাশ বলি আমরা।
কিন্তু ছাই ছাড়া তুমি যখন কাঠ পোড়াও তখন দেখা যাবে যে কাঠটা কমপ্লিট বার্ন হয় না, ছাই হয় না, অনেক সময় শক্ত জিনিস থেকে যায় এবং প্রচুর পরিমাণে থাকে সেটা। এটাকে কি বলে? চারকোল। এটা দেখছো তোমরা কেউ? জি জি স্যার। স্যার, জি স্যার, জি স্যার। একজনও দেখো না এরকম আছে? একজন দেখে না এরকম আছে তোমাদের মধ্যে চারকোল? কথা বলে না, দেখছি। কথা বলে না। আমি সবাই দেখছো? জি স্যার। দেখছি স্যার। এর আগে তো যখন জিজ্ঞেস করলাম তখন তো বললা যে কেউ সব চুপ, কখনো দেখো নাই। দেখছো কিন্তু এটা চারকোল হিসেবে জানো না, কারণ এটাকে নর্মালি কয়লা বলতে আমরা। এটি হচ্ছে চারকোল। এটা হচ্ছে যে এটা কমপ্লিট বার্নিং হয় না, ওখানে যেটা ভোলাটাইল ম্যাটার যেগুলো থাকে সেগুলো ফ্লেম আকারে বার্ন হয়, সেটা দিয়ে আমরা রান্না বান্না আমাদের কাজ চালাই। কিন্তু সেখানে সলিড কার্বন যেটা এটা থেকে যায় এবং পরবর্তীতে এটাকে যখন অক্সিজেনের প্রেজেন্সে যখন করা হয় প্রচুর হিট হয়। তোমার কামাররা যেটা করে দেখো না, সেখানে কি করে, এই জাস্ট এই চারকোল গুলা, সেখানে কিন্তু হার্ড কোক না, চারকোলই ইউজ করে ওরা বেশি। এই চারকোল গুলা ওরা দিয়ে তখন বাতাস দিতে থাকে, একটু আগুন ধরিয়ে বাতাস দিতে থাকে, ফ্লেম হয় না। সেখানে দেখা যায় যে তোমার এটা বার্ন হতে হয়ে থাকে থাকে প্রচুর। স্যার এগুলো। হ্যাঁ, প্রচুর হিট হয় এবং হিট হয়ে তোমার স্টিলকে একদম অস্টেনাইট জোনে নিয়ে যায়, সেখান থেকে নিয়ে এসে তো এটা পিটানো শুরু করে, তাই না? মানে অস্টেনাইট জোন মানে কি 900 - 950 ডিগ্রি চলে যায় জি স্যার। টেম্পারেচার। জি স্যার। এটাই। আর কোক যেটা, সেটাতে করা হয় কি, এই কোলটা যখন তোমার আনা হয় এটা কিন্তু দুইটা সোর্স ভিন্ন। একটা হচ্ছে যে কাঠ থেকে, উড থেকে, আর একটা হচ্ছে যে তোমার আমাদের এই মাইনের মধ্যে যে কোল পাওয়া যায় সেটা, এটাকে নিয়ে আসা হয়, নিয়ে এসে রিডিউসিং অ্যাটমসফিয়ারে হিট দিলে তখন দেখা যায় অয়েলি পেট্রোলিয়াম জাতীয় জিনিসগুলো বের হয়ে যায় ভোলাটাইল, এবং সেখানে হার্ড কার্বনের মাসটা থেকে পড়বে। কথা বুঝছো? এটাকে আমরা কোক বলি। হুম। তো যেটা এখানে কথা আসছিল কি, কোনটুকু করতেছিলাম, এই যে এখানে যেটা বলা হচ্ছে যে যে চারকোল কথাটা আসছে, এই যে চারকোল, এখানে দেখো যে চারকোল অ্যাজ রিডিউসিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়, অর্থাৎ আয়রন অক্সাইড থেকে। তারপর করে চারকোলটা তখন এই আয়রন অক্সাইডের সাথে মিক্স করলো, মিক্স করে তারপর অক্সিজেন ব্লো করলো। অক্সিজেন ব্লো করার পর কি হচ্ছে দেখো, অক্সিজেন ব্লো করলো, অক্সিজেন ব্লো করার পরে কার সাথে রিয়েকশন হবে? চারকোলের সাথে অক্সিজেনের রিয়েকশন হবে। রিয়েকশন হলে সেখানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড হবে এবং হিট হবে প্রচুর। এই হিটটা চলে যাবে আয়রন ওর মধ্যে, পুরো ফার্নেসের মধ্যে যাওয়ার ফলে তখন আয়রন ওর মধ্যে আয়রন অক্সাইড আছে, সেখানে কার্বন মনোক্সাইড আয়রন অক্সাইডের সাথে মিশে তখন রিয়েকশন করবে। এই নিচের রিয়েকশনটা আয়রন সলিড এবং কার্বন ডাইঅক্সাইড। এইভাবে তোমার প্রথম আয়রন মেকিং যেটা, এটা করা হলো। তার মানে খুব সিম্পল। তাদের এখন তো বর্তমান যে টেকনোলজি, এগুলো কিছুই তাদের কাছে ছিল না। তারা কি করছে, একটা বলের ভিতর কিছু তোমার ইয়ে করছে, কি বলে এটাকে, ওর নিচে, ওর নিয়ে তোমার এই চারকোল মিশেছে, ওরের সাথে মিশিয়ে তারপরে এবার মুখে একটু চারকোল বেশি দিচ্ছে ওইটার বলের মুখে, তারপর তোমার বাতাসের ব্লো শুরু, একটু আগুন দিয়ে ফায়ার দিয়ে একটু বাতাসের ব্লো শুরু করলো করে, যেটা আমরা নর্মালি করি কি, তুমি দেখবে যে চারকোল গুলো এখন ধরানোর সময় ওইভাবেই করি, একটু আগুন দিয়ে কেরোসিন ঢেলে দিলাম বা ইয়া ঢেলে দিলাম, একটু কাগজ দিয়ে আগুন লাগিয়ে ওই কোলের মধ্যে দিয়ে তারপর বাতাস করতে থাকি। সেম কনসেপ্ট। তো বাতাস করলে এখানে তো যেহেতু এটা বদ্ধ একটা চেম্বারের বলের মধ্যে আছে, এখানে এই যে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড হওয়ার সাথে সাথে তাপ হচ্ছে, হিট হচ্ছে, হিটটা ওরকে হিট করে ফেলছে। এই হাই টেম্পারেচারে আয়রন অক্সাইড তখন এই এখানে যেটা হচ্ছে, যে হিট হচ্ছে যেটা বলছি, কার্বন বার্ন করতেছে উইথ অক্সিজেন এবং ফর্ম করতেছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। আবার প্রচুর পরিমাণে কার্বন থাকার কারণে কার্বন ডাইঅক্সাইডটা আবার কার্বন মনোক্সাইড, কার্বনের সাথে হিট হয়ে কার্বন মনোক্সাইড হয়ে যাচ্ছে। আলটিমেটলি চেম্বারের ভিতরে যখন থাকতেছে, কার্বন মনোক্সাইডের পরিমাণ বেশি থাকতেছে, এই কার্বন মনোক্সাইডটা রিডিউসিং এজেন্ট হিসেবে তোমার ইউজ হচ্ছে আয়রন অক্সাইডের, আবার নিজে অক্সিডেশন হচ্ছে, হয়ে কি হচ্ছে, আয়রন হচ্ছে। এই যে পরের ইয়েটা দেখো, আয়রন হচ্ছে। বেসিক কনসেপ্ট কিন্তু তোমার এই আয়রন থেকে আয়রনকে সেপারেট করার এটাই, কিচ্ছু না, জাস্ট সিম্পল এটা, যে তুমি চারকোল মিশাবা, চারকোল মিশিয়ে তারপর বাতাস দিতে থাকবা ওরের সাথে, তারপর এখান থেকে দেখা যাবে যে আয়রন অক্সাইড থেকে অক্সিজেনটা সরে আসছে। হ্যাঁ,
এইগুলো এটা এখন পরের স্লাইড, এটা ম্যাক্সিমাম টেম্পারেচার বলা হচ্ছে যে এই ক্ষেত্রে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তারা অ্যাচিভ করছিল। এখন 1100 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর হচ্ছে যে মেটালিক আয়রন, তারপর ওখানে যেটা দেখা গেল যে মেটালিক আয়রন যখন মেটাল অবস্থায় থাকে তখন সে বেশি কার্বন অ্যাবজর্ব করতে পারে না। হ্যাঁ, তারপর এবং এখানে মেল্টিং হয় না। তোমরা জানো যে আয়রনের মেল্টিং পয়েন্ট আরো হাই থাকে। হ্যাঁ, এবং আয়রনের মেল্টিং পয়েন্ট কম হয় যদি সেটা ইউটেকটিক কার্বন কম্পোজিশন আছে। ইউটেকটিক কার্বন কম্পোজিশন কত আয়রনের? 0.8। পয়েন্ট তো ইউটেকটয়েড, ইউটেকটিক আচ্ছা, ইটিটি স্যার 4.3। 4.3। তাহলে 4.3 যদি আসে, তাহলে 4.3 যদি হয় তখন হচ্ছে মানে আয়রনের আয়রনের তুমি বলো আয়রনের সবচেয়ে লোয়েস্ট টেম্পারেচার থাকে। হ্যাঁ, তো বলা হচ্ছে হট আয়রন সলিড স্টেট মিক্সড উইথ লো মেল্টিং। এখন দেখো ওই যে কথাটা আসছে, এরপর কি আয়রনটা থেকে তোমার অক্সিজেনটা বের হয়ে গেল, এখানে কার্বন অত ঢুকিনি। এর মাঝে দেখো এই অন্যান্য জিনিসগুলো আছে না, যে অক্সাইড গুলা, এই অক্সাইড গুলা কি করবে? এই অক্সাইড গুলা তোমার আয়রন অক্সাইডের সাথে মিক্স করে তোমার স্ল্যাগ তৈরি হয়ে যাবে। যেমন আয়রন সিলিকেট, সিলিকা আছে না, সিলিকার অক্সিজেন কিন্তু বের হবে না, এই কার্বন কিন্তু কার্বন মনোক্সাইড এটা নিতে পারবে না। ফসফরাস তো অক্সাইড হিসেবে আছে, ফসফরাসের কিছু অক্সাইড রিমুভ করবে, সেই ফসফরাসটা আবার কার্বনের সাথে মিশে যেতে পারে। কিন্তু অধিকাংশই ফসফরাস পেন্ট অক্সাইড হবে। আবার এখানে দেখা যায় যে ধরো কিছু ক্যালসিয়াম থাকলে ক্যালসিয়াম ফসফেট হবে, তারপর আয়রন সিলিকেট হবে, এরকম হয়ে কিছু স্ল্যাগ হবে যেগুলো হচ্ছে লিকুইড থাকবে। লিকুইড থেকে তোমার কি হবে? সলিড আয়রনের ভিতর এনট্র্যাপড হয়ে যাবে। কথাটা কি বুঝছো কিনা? তাহলে ওই যে রট আয়রনের কনসেপ্টটা আসতেছে কিনা? অল্প আগে যেটা বললাম যে রট আয়রন বলে। জি স্যার। হ্যাঁ, জি স্যার, জি তার স্যার। মানে এখান থেকে কি বোঝা গেল? আসলে প্রথম যখন তোমার মানুষ গবেষণা না, মানুষ যখন চেষ্টা করে একটা আয়রন তৈরি করলো টেকনোলজির মাধ্যমে, সেটা কিন্তু রট আয়রন। কথাই বুঝছো? ওই জন্য কথাটা বললাম। এটা কি? এটা হচ্ছে রট আয়রন। রট আয়রনে কি হয়? তোমার কার্বনটা রিমুভ হয়ে গেল, লিকুইড স্ল্যাগটা সব বের হয় না, ওখানে এনট্রেপ পড়ে যায়, এই অবস্থা রট আয়রন। এখন এটাকে কি করা হয়? হিট করা হয়। হিট করে এই সলিডটাকে নিয়ে এসে ফোর্স করা হয়, করলে কিছু তোমার স্ল্যাগ বের হয়ে যায়। যত বেশি স্ল্যাগ বের হয় এটা পিউরেস্ট ফর্মে আসে। হ্যাঁ, আর কিছু তো থেকে যাবে। এইটাই সলিড পিওর আয়রন অফ লো কার্বন কন্টেনিং স্মল স্ল্যাগস নন এজ রট আয়রন অফ পেইন। এই যে কথাটা বললো যে তোমার এই পিওর আয়রন যেটা পাচ্ছ লো কার্বন থাকবে, যেটা তোমরা শুরুতে আমরা বললাম, এবং কিছু স্ল্যাগ। আর দেখো এই রট আয়রনটা কিন্তু আসলে ইচ্ছে করে তৈরি করা হয়নি, এটা বাই প্রসেসই তৈরি হয়েছে। তারা আর এই স্ল্যাগটাকে ইয়ে করতে পারতেছে না, রিমুভ করতে পারতেছে না, ওইটা থেকে যাচ্ছে। এখন তখন ওইটাই ইউজ করতেছে, এবং তখনকার জন্য এটাই বেস্ট কোয়ালিটি। কথা কি বুঝছো কিনা? তাহলে শুরুতেই যেটা আসছে যে আয়রন যখন তৈরি হলো সেটা রড আয়রন হিসেবে আসছে, সেটা কাস্ট আয়রন হিসেবে আসেনি, এবং সেটা স্টিল হিসেবে তো আসেই না, স্টিল তো আরো অনেক পরে। এরপরে দেখো কাস্ট আয়রনের যুগ শুরু হলো। প্রথম গেল রড আয়রন শুরুতে, এরপরে মানুষ তো আসলে সবসময় কি করে? রিসার্চ করে, গবেষণা করে। আজকে আমি রিসার্চ বলছি, তখন তো মানুষ নতুন কিছু আবিষ্কার করার নেশা সবসময় মানুষের ভিতর, হিউম্যান নেচার এটা, নতুনের দিকে মানুষ ঝুঁকা, নতুনের দিকে আকৃষ্ট হওয়া, এটা মানুষের নেচার। নিজে কিভাবে আরো ভালো চলতে পারবে, ভালো থাকতে পারবে, তখন তো আসলে ভালো চলা ভালো থাকা এটাই বেশি স্ট্রাগল করতে। এটার জন্যই কিন্তু তখন টেকনোলজি গুলো আসছে মানুষের, তখন স্ট্রাগল করার জন্য মানুষ আসছে, এই টেকনোলজি গুলো হাতে আসছে। এরপরে দেখো কাস্ট আয়রন, এরপরে এই যেটা বলা হচ্ছে যে রড আয়রনের পরে চলে আসলো কাস্ট আয়রন। এবং এই কাস্ট আয়রনের ইতিহাস সম্পর্কে জানা যায় যে প্রথম লিকুইড আয়রন এস কাস্ট আয়রন পাওয়া গেছে চায়নাতে। কখন? 1000 AD। তার মানে আজ থেকে কত বছর আগে? 1000 বছর আগে হবে। আয়রন কাস্টিং ইন এনশিয়েন্ট চায়না ক্যান বি অ্যাট্রিবিউটেড অ্যাজ দ্য ফলোইং। কি জন্য এটা করা হচ্ছে? মোর এফিশিয়েন্ট ফার্নেস তারা করতে পারছে। আগে চ্যালেঞ্জ কি ছিল? অবশ্যই আমরা দেখছি যে আগে টেম্পারেচার বেশি বাড়াইতে পারে নাই, ওই টেম্পারেচারেই যতটুকু ছিল। এখন যখন একটু টেম্পারেচার বাড়িয়ে ফেললো, তখন দেখা গেল যে লিকুইড আয়রনটা মেল্ট করে গেল। আয়রনটা যখনই মেল্ট করে গেল, তখন আয়রন আবার কার্বন বেশি নেওয়া শুরু করলো। কথা বুঝো নাই? লিকুইড আয়রন কিন্তু কার্বন বেশি অ্যাবজর্ব করতে পারবে। ওই যে ইউটেকটিক কম্পোজিশনের কথা চিন্তা করো, তুমি যদি খেয়াল করো চারিদিকে অনেক অনেক চারকোল, অনেক কার্বন বা কার্বন মনোক্সাইড,
এরপরে টেম্পারেচারটা তুমি বাড়ায় 1150 নিয়ে গেলা, সাথে সাথে সে কি করবে, কার্বন নিতে থাকবে। কার্বন নেওয়ার পরে যখন দেখা যাবে যে আয়রনের ভিতর আয়রন কার্বাইড হয়ে যাচ্ছে, আয়রনের ভিতর 4.3% মতো কার্বন চলে আসতেছে, সে নিতে নিতে তখন দেখা যায় লিকুইড হয়ে যাচ্ছে। লিকুইড হয়ে আস্তে আস্তে সবগুলো লিকুইড হওয়া শুরু হলো, এই তখন কিন্তু এইভাবে আসলো। তাহলে কি হলো, এটার জন্য তোমার কি করতে, টেম্পারেচার বাড়াইতে হচ্ছে, এফিশিয়েন্ট ফার্নেস তাদেরকে করতে হয়েছে। কথাটা কি বুঝছো? এটা কি করতেছে, এই এফিসিয়েন্সি কিভাবে বাড়াইছে, তারা ব্লোয়িং পাওয়ারটা করা হয়েছে। আসলে ফার্নেসের টেম্পারেচার বাড়ানোর এফিসিয়েন্সিটা ডিপেন্ড করে হচ্ছে যে তুমি কত দ্রুত, কত হাই স্পিডে এয়ার অর্থাৎ অক্সিজেন সাপ্লাই দিতে পারো। তুমি খেয়াল করো যে যখন এনশিয়েন্ট যুগে, তখন কিন্তু অক্সিজেন ভালোভাবে ব্লো করার কি উপায় থাকতে পারে, হাঁপড় ছাড়া আর কিছু থাকতে পারে? হাঁপড় তো চিনো না? হাঁপড় দেখছো কামাররা যে ওই যে এই উপরে নিচ করে একটা জিনিসকে একবার ইয়া করে তারপর বাতাস দেয়, যে দেখছো না? জি জি স্যার, ব্লো করে স্যার। হ্যাঁ, ব্লো করে। এইটা এই হাতে ব্লো করেই কিন্তু প্রথম রড আয়রন করছে। এটার জন্য তোমার ক্যাপাসিটিটা বাড়ানো যাচ্ছিল না। তারপর যখন চায়না এই করলো কি, তখন তারা চিন্তা করলো যে কিভাবে ব্লোটা বাড়ানো যায়। তারা ব্লো বাড়িয়ে ফেললো, ব্লো বাড়ানোর সাথে সাথে টেম্পারেচার বেড়ে গেল, লিকুইড আয়রন তৈরি হয়ে গেল। কথাটা কি বুঝছো? এবং লিকুইড আয়রন তৈরি হয়ে যেতে, যার ফলে যেটা বলা হচ্ছে যে হাই কার্বন আয়রন অ্যাবজর্ব করলো, এবং এখানে কিছু ফসফরাসও চলে আসলো হাই। এটা আসার কারণে আয়রনের টেম্পারেচার আরো কমে গেল, অর্থাৎ ওই যে ইউটেকটিক যেটা বলো, ইউটেকটিকের টেম্পারেচারে আরো নিচে নেমে গেল। কার্বন এবং তোমার ফসফরাস এগুলা যখন হয়, ইউটেকটিক টেম্পারেচারটা আরো নিচের দিকে নেমে যায়, অর্থাৎ লো মেল্টিং হয়ে যায়। এটা লিকুইড আয়রন পেয়ে গেল। এটা চায়নাতে, ইতিহাসে দেখা যায় যে চায়না এই ঘটনা প্রথম করছে। এখন দেখো আমরা ইউরোপে কিভাবে হয়। হ্যাঁ, বলছে যে প্রথম যেটা হচ্ছে যে এই ইউরোপে যেটা পাওয়া যায়, যে মেডিটেরিয়ান সি যেটা আছে তার আশেপাশে যে দেশগুলো আছে, এগুলাতে প্রথম আয়রন এর এই পাওয়া যায়। এরপরে স্প্যানিশ প্রভিন্সে এটা চলে আসে, যখন তারা এই ওয়াটার হুইল ইউজ করছে ব্লোয়িং এয়ারের জন্য, ফর ব্লোয়িং এয়ার। এই দেখছো এখানেও কিন্তু ওই এয়ার ব্লো করাটাই চ্যালেঞ্জ, কেননা এয়ার ব্লো এর সাথে টেম্পারেচার বাড়ানোটা সম্পর্কিত। তো এখন তারা করলো কি, হাতে না বা ম্যানুয়ালি না, তারা ওয়াটার হুইল দিয়ে তোমার এয়ার ব্লো করলো, করে তখন দেখা গেল 100 কেজি পার 12 আওয়ারে তারা প্রডিউস করতে পারলো। এরপরে জার্মানিতে 100 থেকে 150 টন পার অ্যানাম করতে পারলো। পার অ্যানাম মানে পার ইয়ার। হ্যাঁ, নেক্সট স্টেপ বলা হচ্ছে যে এই আয়রন মেকিং ফার্নেস ডিজাইন ওয়াজ ইজ দ্য ফিলোসফেন ইন দ্য রাইন ভ্যালি ইন জার্মানি। হ্যাঁ, এবং তারা তখন কি করলো, ওই যে 14 সেঞ্চুরির দিকে তোমার ক্যানন কাস্ট করার জন্য, মানে 1400 সেঞ্চুরির দিকে ক্যানন কাস্ট করার জন্য তখন তারা এই প্রসেস এটা ইয়া করলো, আরো ইমপ্রুভ করলো। এরপরে চলে আসলো যে চারকোল ব্লাস্ট ফার্নেস। খেয়াল করো, কোক ব্লাস্ট ফার্নেস না, চারকোল ব্লাস্ট ফার্নেস developed in the European continent, then spread to Great Britain, where the next evolution of iron making technology occurred. মানে আসলে আয়রন মেকিং টেকনোলজি গ্রেট ব্রিটেনে শুরু হয়েছে, কিন্তু সূচনাটা হয়েছে হচ্ছে ধরো স্পেন, জার্মান এদের মাধ্যমে। হ্যাঁ, এবং এই প্রথম ব্লাস্ট ফার্নেস যেটা আসে সেটা হচ্ছে যে চারকোল ব্লাস্ট ফার্নেস। ব্লাস্ট ফার্নেস কি, ব্লাস্ট ফার্নেস এর জন্য করা হয়, ব্লাস্ট ব্লো করা হয়, এয়ার ব্লো করা হয়, ওরকে কোল বা কোকের সাথে মিশিয়ে তোমার ব্লাস্ট ফ্লো করা হয়। এই ব্লাস্ট ফ্লো করলে হাই টেম্পারেচারে ভিতরের রিঅ্যাকশন থেকে তোমার লিকুইড আয়রন প্রডিউস হতে থাকে। মেজর ডেভেলপমেন্টস দ্যাট টুক প্লেস টিল অ্যাবাউট 1880 কি হচ্ছে এখানে দেখাচ্ছে, যে প্রথম হচ্ছে রিপ্লেসমেন্ট অফ চারকোল বাই কোক। এই যে কি ডেভেলপমেন্টটা হয়েছে 1880 পর্যন্ত, তখন চারকোল থেকে এর মাঝে কোকটা তারা আবিষ্কার করতে পারলো, কোক চলে আসলো। কোক চলে আসার পর তখন চারকোলকে রিমুভ করলো। ডেফিনেটলি তখন এটা দেখা যাচ্ছে যে এটা কত 1709-এ তখন এফিসিয়েন্সি বেড়ে গেল ব্লাস্ট ফার্নেসে। তারপর স্টিম ইঞ্জিন চলে আসলো, ওখানে ওয়াটার হুইল থেকে চলে গেল, এবার আসলে ইঞ্জিন চলে আসলো, ইঞ্জিনের মাধ্যমে এয়ার ব্লো করলো, এটা 1760-তে। তাহলে আরো পারফরমেন্স বেড়ে গেল। কি ডেভেলপমেন্ট দেখো। এরপর তারা চিন্তা করলো যে আমরা তো ঠান্ডা বাতাস দিচ্ছি, এটাকে যদি একটু হিট করে দেওয়া যায় কি হয়। তখন 1829-এ তোমার প্রিহিটিং এয়ার ব্লাস্ট ফার্নেস ইন্ট্রোডিউস করা হয় ফার্স্ট।
এটাতে দেখা গেল তারা সাথে সাথে একটা বেনিফিট পেলো, সেটা হচ্ছে যে তারা দেখলো যে তোমার চারকোল যেটা বা কোল কনজাম্পশন যেটা, সেটা 10 টন থেকে 1 টনে চলে আসলো। এটা একটা বিগ একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে বলা হচ্ছে যে আবার এটাও তারা দেখলো যে আমরা যদি প্রিহিট এয়ার যদি যদি ধরো 150 ডিগ্রি সেন্টিগ্রেড প্রিহিট এয়ারটা যদি পাস করা হয়, তাহলে যে পরিমাণে কোল কনজাম্পশন হয়, দেখা যায় যে এই 1600 মানে অর্থাৎ আরো যদি টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হয় কার, যেই এয়ারটা যাবে, হ্যাঁ, সেই এয়ারের, তখন দেখা যায় কোল কনজাম্পশন আরো কমে যায়। হ্যাঁ, এরপরে দেখো এইগুলো একটা গেলো হচ্ছে যে প্রিহিট করা। তারপর আবার আরো চিন্তা করতে থাকলো আর কি করা যায়। তখন তারা দেখলো যে ব্লাস্ট ফার্নেস থেকে এই এয়ার যখন ইনলেট হচ্ছে, এরপরে এটা ব্লাস্ট ফার্নেসের মধ্যে দিয়ে এখানে তো ভিতরে রিয়াকশন হবে, রিয়াকশন হয়ে যে গ্যাসটা বের হয়ে আসতেছে ফ্লুইড গ্যাস, সেখানে এই গ্যাসে কার্বন মনোক্সাইড থেকে যাচ্ছে। তখন তারা চিন্তা করলো যে যেহেতু কার্বন মনোক্সাইড হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট ফর কার্বন আয়রন ওর, তখন তারা এটাকে আবার পাস করাইতে পারে কিনা। তখন দেখা গেল যে তারা এটা পাস করাইতে পারে। পাস করানোর পর তোমার ফার্নেসের এফিসিয়েন্সি তখন আরো বেড়ে গেল। যে 1845-এ তখন তারা ফ্লুইড গ্যাস ইউজ করা শুরু করলো আয়রন মেকিং এ। 1850-তে কাপ এন্ড বেল সিস্টেম, অর্থাৎ চার্জিং সিস্টেম, কাপ এন্ড বেল মানে একটা চার্জিং সিস্টেম, এই সিস্টেম ইউজ করাতে তখন এফিসিয়েন্সি আরো বেড়ে গেল। এই হচ্ছে এভলিউশন এই ইউরোপের দিকে গেল। এখন আমরা যেটা চিন্তা করি আয়রন এবং স্টিল হেরিটেজ অফ ইন্ডিয়া, আমরা তো ইন্ডিয়ায় ছিলাম, হ্যাঁ, অতএব এটা আমাদের ইতিহাস বলতে পারো। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে যে আয়রন অবজেক্টস আর ইউজড ইন মানে 1500 BC। তখন তো আসলে এই জিনিসগুলা কমিউনিকেশনটা এত ভালো ছিল না। এক জায়গায় কোনো কিছু যদি কোনো টেকনোলজি আবিষ্কার হতো, কেউ যদি বানাতে পারতো, তখন ওইটা ওখানেই থেকে যেত। হ্যাঁ, তো ইন্ডিয়ান কন্টিনেন্টে এটা বলা হচ্ছে যে আজ থেকে প্রায় 3500 বছর আগে পাওয়া গেছে বা ইউজ করা হয়েছে। তারপর এখানে একটা 3500 বছর আগের একটা এভিডেন্স এখন আছে, এটাও নাকি এখনো নাকি আছে, আমি জানি না। দিল্লি আয়রন পিলার সেটা বলে, তারা ক্লেম করে এটা 7 টন ওজন, তারপর 8 মিটার উঁচু। হ্যাঁ, বটম এবং টপ ডায়ামিটার হচ্ছে 0.4 টু 0.31। বটম হচ্ছে পয়েন্ট মানে নিচের দিকে মোটা, উপরের দিকে চিকন। হ্যাঁ, মেড অ্যাবাউট 1500 to 1550 ইয়ার্স ago, wrought iron composite structure comprising alternate bands of metal and slag। এটা রট আয়রন দিয়ে তৈরি করতেছে, এইটা বলা হচ্ছে। এরপরে ইন্ডিয়ান কন্টিনেন্টে আরেকটা যেটা এটা সারা ওয়ার্ল্ডের নেতৃত্ব দিচ্ছে, সেটা উড সিস্টেম। সোর্স ওয়্যার ফেব্রিকেটেড। তখন তো আসলে যুদ্ধ এগুলা হতো এক গোত্রের সাথে এক গোত্রের, এক এলাকার সাথে, এগুলা তখন হচ্ছে যে সমরাস, শুধু তখন না, সবসময় তো আসলে ওয়ার্ল্ডের যে লেটেস্ট টেকনোলজি গুলো আসছে, তোমরা যদি চিন্তা করো আসলে যুদ্ধের জন্যই আসছে। তারপর পাবলিক ইউজে আসছে। আর যুদ্ধ কি, নিজের ক্ষমতাকে, নিজের টেরিটরিটাকে তোমার ছড়ায় নেওয়ার জন্য, বাড়ানোর জন্য এই জিনিসগুলা আসে। তো সেটা হচ্ছে যে উড সিস্টেম। উড সিস্টেমের এখানে একটা ফিগার দেওয়া হচ্ছে যে উড সিস্টেম কিভাবে। উড সিস্টেমের তো সোর্ড তখন ফেমাস ছিল, এটা লঞ্জিভিটি ছিল, খুব ভালো ছিল, এবং এটা সবচেয়ে তখন ভালো টুল ছিল যুদ্ধের। হ্যাঁ, এটা কি করা হয়, এখানে ছবিটা দেখা যাচ্ছে, তোমরা ছবি বুঝতেছো? জি স্যার। এখানে যেটা করা হচ্ছে, ছবিটাকে একজন এক্সপ্লেন করতে পারো কিনা দেখো, ছবিটা এক্সপ্লেন করো একজন। রোল 16 পারবা? রোল 16 আছে নাকি? ছবিটা তোমরা বুঝছো? ছবিতে কি হচ্ছে এখানে বলো? ফার্স্টে হচ্ছে স্যার করছে আর কি, আয়রন গুলাকে এখানে ফার্স্টে হচ্ছে ওরা কেস্টিং করছে। বলো, শোনা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ শোনা যাইতেছে আপনার কথা। হ্যাঁ আপনার কথা শোনা হ্যাঁ, যাইতেছে। কিন্তু তোমরা বলতে গিয়ে চুপ করে গেলা কেন? বলো। আমি বলতে চাচ্ছিলাম যে স্যার ফার্স্টে হচ্ছে আয়রনটাকে ক্যাস্টিং করছে, ক্যাস্টিং করার পর এরপর হচ্ছে তারা ফোর্জিং করছে, মানে পিটাইছে আর কি। এরপরে হচ্ছে স্যার হিট ট্রিটমেন্ট করছে। হিট কাস্টিং করছে, ট্রিটমেন্ট ভালো করে দেখো, কাস্টিং করছে।
স্যার চারকোল চারকোল তো দিয়ে রিডিউস চারকোল করছে। ও আচ্ছা হ্যাঁ ফার্স্টে রিডাকশন করছে ফার্স্টে। রিডাকশন করাতে কি হয়েছে, প্রোডাক্টে কি হয়েছে বলো? স্পঞ্জ আয়রন পাওয়া যাচ্ছে না। রড আয়রন রড মানে রড আয়রন আয়রন মানে মানে সলিড আয়রন, যেটা লো কার্বন আয়রন, তাই না? জি স্যার এখানে কি লিকুইড আছে? স্পঞ্জ আয়রনটা কি, এটা সলিড আয়রন না? সলিড আয়রন স্যার। জি স্যার সলিড আয়রন। তারপর দেখো সলিড আয়রনের পরে এরপরে তারা কি পেলো, রড আয়রন পেয়ে গেল। এটাই তো রড আয়রন, এটার ভিতরে কিছু স্ল্যাগ আছে, আছে না? জি স্যার তারপর কি করছে, এটাকে হিট করছে। চারকোল দিয়ে। হিট করছে কিনা? জি স্যার 1200-তে নিছে। 1200-তে হিট নিয়ে করছে। 1200-তে নিয়ে হিট করছে। হিট করার পর কি হলো, এটা লিকুইড হয়ে যাবে এরকম। কোনটা? লিকুইড মানে 1200-তে হিট করে কি স্যার মেল্ট করছে, মেল্ট করার পর কাস্টিং না, করছে এরকম। 1200-তে যখন, তখন তো তোমার হিটিং লিকুইড করার ব্যবস্থা ছিল না। কারণ হচ্ছে 1200-তে যখন তুমি হিট করো, 1200-তে কিন্তু মেল্টিং পয়েন্ট আসে না। কারণ হচ্ছে সলিড আয়রনে এর আগে বলা হয়েছে যে কার্বন কম ডিজলভ হয়, তাই না? এটা 1200-তে সলিডই জি থাকে। স্যার তখন এটাকে কি করা হয়, নিয়ে আসা, এই অবস্থায় নিয়ে আসা, তখন তো এটা ফোর্জিং করা হয়। ওই অবস্থায় ফোর্জিং করে তারপর খেয়াল করা, লাস্টে যে ট্রিটমেন্টটা করা হয়েছে এটা হার্ড হয়ে গেছে, সেটা হচ্ছে তোমার কুইন্স করা হয়েছে। তাহলে কি সলিড দিয়ে কাস্টিংটা করছে, হ্যাঁ, কাস্টিংটা না করার এখানে সময় এটা কাস্টিং কথাটা কেন আসছে, এটা কাস্টিং আসার কথা না, এটা এখানে লেখা কাস্টিং আর কি আসার স্যার, এই কথা, জন্য বলতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, না কাস্টিং আসার কথা না, এটা কথা বুঝছো? এটাকে যেটা আর করবে এখানে সেটা হচ্ছে স্পঞ্জ যে, আয়রন কি পাউডার করে নেওয়া হয়েছে ক্রাশিং না করে? না স্পঞ্জ আয়রন এটা পাউডার না, এটা স্পঞ্জ আয়রন। যেটা এটা হচ্ছে যে তোমার লাম থাকে, লাম, এটা গুড়া গুড়া লাম, মানে গুড়া গুড়া না, এটা ধরো এটা কত সাইজ, 15-20 মিলিমিটার এরকম করে সাইজ থাকে। কথা কি বুঝছো? এটা সাইজ থাকে, এটাকে তখন তোমার কি করা হয়, ওই এই এটা একদম সাইজটা কেমন হবে, তোমার ওই যে পাথর ভাঙলে যেরকম আমরা যে বিল্ডিং তৈরি করি না, বিল্ডিং তৈরি করলে ইট কতগুলা ইটের যে চিপস গুলো আছে না, যে সাইজটা এই সাইজের থাকে, বিভিন্ন সাইজের হয়। তা এখন এগুলাকে যখন তুমি হিট করবা, হিট করলে যেহেতু এগুলো পিওর ফর্মে আছে, তখন এগুলাকে একসাথে যখন পিটানো হয়, এটা ওয়েল্ডিং হয়ে যায়, একটা একটার সাথে লেগে যায়, একটা সলিড মাস তৈরি হয়, যেটা ওই প্রিমিটিভ যুগ থেকে যেটা চলে আসছে। কিন্তু তখন তারা যে জিনিসটা জানতো না, সেটা হচ্ছে যে পানিতে চুবানোর ব্যাপারটা, টেকনোলজিটা। কথাটা কি বুঝছো? জি স্যার পানিতে চুবানোর টেকনোলজিটা তাদের জানা ছিল না। এখানে দেখো ফাইনালি এই যে উড সিস্টেম, যেটা স্টিলের জন্য যে কার্বন এখানে কম, কাস্ট আয়রনের মতো না, এই জন্য এটার নাম। তখন স্টিল তৈরি করতে পারে নাই কিন্তু কেউ। কথাটা কি বুঝছো? কিন্তু এরপরে তারা যেটা করলো, এটাকে শেপ দিল, হিটিং করে, হিটিং করে, যে হিট ট্রিটমেন্ট যে প্রসেসটা, এই প্রসেসটা তারা আগে জানতো না। তখন ইন্ডিয়ান কন্টিনেন্টে যেটা বললো, উডস স্টিলে যে তারা এই হিট ট্রিটমেন্ট প্রসেসটা লাগাই দিলে তখন কি হয়ে গেল, স্টিলটা অনেক হার্ড হয়ে গেল। কিন্তু রড আয়রন কিন্তু খুব সফট, ওটা কিন্তু শেপ দেওয়া যায়, সফট ছিল। এটাকে যখন তুমি হিট ট্রিটমেন্ট করলা, তখন এটা কি হয়ে গেল, হার্ড হয়ে গেল। তখন সোর্ড হিসেবে এটা খুব কাজ দিল। এবং এটা নিয়ে, এই টেকনোলজি তখন লেটেস্ট ছিল, এটা নিয়ে ইন্ডিয়া তখন এটা অনেক বছর নেতৃত্ব দিল, সারা ওয়ার্ল্ডে ব্যবসা করলো এটা দিয়ে। কথাটা কি বুঝছো? এরপরে যেহেতু তোমার লিকুইড স্টিল চলে আসলো, লিকুইড স্টিল আসার পর তখন তোমার একটার পর একটা তখন এভলিউশন হতে থাকলো, তখন আগাতে থাকলো। এরপরে দেখো আমরা চলে আসি যে 1880 পর্যন্ত তোমার আয়রন টেকনোলজির কি হলো, যে এর মাঝে চলে আসলো দ্য ডেভেলপিং অফ ব্লাস্ট ফার্নেস, দ্য পিরিয়ড ফ্রম 1880 টু 1950। কি বলা হচ্ছে যে 1880 থেকে 1950 পর্যন্ত ব্লাস্ট ফার্নেস চলে আসলো। এবং সেখানে কি ডেভেলপ হলো, বলা হচ্ছে যে এখানে যে ডেভেলপমেন্ট গুলো হলো, এটা হচ্ছে তোমার ফার্নেস ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং আসপেক্টে হয়েছে। অর্থাৎ ডিজাইন হচ্ছে যে তার চড়া কতটুকু হবে, হাইট কতটুকু হবে, হার্টের সাইজ কি হবে ইত্যাদি। এবং তার প্রসেস টেকনোলজির কোনো তেমন একটা চেঞ্জ হয় নাই। কি জন্য হয় নাই, এখানে ভিতরে কি রিয়েকশন ঘটনা ঘটতেছে, মেটালার্জিক্যাল আসপেক্ট গুলা তখন জানা ছিল না। মানে তুমি তো চারকোল আর বা কোক এগুলা দিয়ে বাতাসের ব্লো দিয়ে দিচ্ছ, আর এদিক দিয়ে লিকুইড আয়রন বের হচ্ছে, একদিকে স্ল্যাগ বের হচ্ছে, কিন্তু ভিতরে কি ঘটনা ঘটতেছে সেটা জানা ছিল না। জানা না থাকার কারণে তখন এটা অত বেশি আগাইতে পারে নাই। এবং 1950 পর্যন্ত কি কি চেঞ্জ হয়েছে মূলত এই ডেভেলপমেন্ট গুলো হয়েছে। একটা হচ্ছে যে ব্লো ইঞ্জিনটা বাড়ানো হয়েছে, অর্থাৎ এয়ার ব্লোটা বাড়ানো হতে পারছে। তারপর
ব্লাস্টের টেম্পারেচার, প্রিহিটিং টেম্পারেচার বাড়াইতে পারছে, তারপর ফার্নেসের সাইজটা বড় করতে পারছে, তারপর চার্জিং ইকুইপমেন্ট যেটা উপর থেকে যে চার্জ দেওয়া হয়, র মেটেরিয়ালস দেওয়া হয়, সেটার এই ইকুইপমেন্ট, বেটার ইকুইপমেন্ট ডেভেলপমেন্ট হয়েছে, তারপর র মেটেরিয়ালস স্টোরেজটা তোমার এটাকে ইমপ্রুভ করতে পারছে। এইটুক করা হয়েছে, করার ফলে তাহলে এখানে যেটা কনসিডারেবল ইমপ্রুভমেন্ট হয়েছে কোথায়, র মেটেরিয়ালস চার্জিং সিস্টেম, দ্য ব্লাস্ট ফার্নেস গ্যাস ক্লিনিং সিস্টেম, দ্য লাইনিং ল্যাব, মোল্টেন আয়রন ট্যাপিং সিস্টেম। এই জায়গাগুলোতে তোমার 1950 পর্যন্ত ডেভেলপমেন্ট হয়েছে। হওয়ার ফলে তার ক্যাপাসিটি কতটুকু বিল্ড আপ হয়েছে দেখো, যে একটা ইয়ের ফার্নেসের হাইট কত হয়েছে, 25 মিটার। 25 মিটার মানে কি, কত তলা হবে বলো দেখি? 25 মিটার মানে কত তলা হাইট? 4 তলা মতো। হ্যাঁ, 4 তলা মতো। এক তলায় কত মিটার হাইট? 3 মিটার স্যার। হ্যাঁ, 8 তলার মতো, 3 8 মিটার, 3 মিটার। মানে 7-8 তলা হাইট সমান হাইটে গেল। এটা কম না কিন্তু 1950-তে। হ্যাঁ, এবং হার্ট ডায়ামিটার হচ্ছে 8 মিটার। তাহলে বিশাল জিনিস, এটা অনেক বড়। তো সামনে না দেখলে এটা বোঝা যাবে না, তোমাদেরকে বোঝার জন্য বলতেছি, তোমার বিল্ডিং এর হাইট দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এবং প্রোডাকশন রেট দেখো 1950-তে আমি সংক্ষেপ করতেছি, 1500-এ চলে আসছে। হ্যাঁ, 1500 টন। এরপরে কোক রেটটা দেখো, 1880-তে যেখানে 3400 লাগতো প্রতি টন আয়রন প্রোডাকশনে, এখন সেটা চলে আসছে 1000-এ। কথাটা বুঝছো? এই ডেভেলপমেন্টটা হচ্ছে। এখন ডেভেলপমেন্ট আফটার লাইনিং 1950, লাইফ বলতে কি বোঝায়? ওই যে ফার্নেসের যে লাইনিং আছে না, ফার্নেসের তো লাইনিং দিতে হয় সব সময়। তো এই রিফ্লেক্টরি লাইনিংটা, উইন্ডো। যে লাইনিংটা রিফ্লেক্টরি মেটেরিয়ালস দিয়ে দেওয়া হয়, এটা লাইনিং এর লাইফ যেটা, এই লাইফের উপর তোমার ব্লাস্ট ফার্নেসের লাইফটা ডিপেন্ড করে। ব্লাস্ট ফার্নেসের লাইনিংটা যদি পুরোপুরি শেষ হয়ে যায়, তাহলে ব্লাস্ট ফার্নেস অবসলিট, এই ব্লাস্ট ফার্নেস আর কোনো কাজে লাগবে না, নতুন করে ব্লাস্ট ফার্নেস শুরু করতে হয়। মানে নতুন করে বানায়, নতুন করে করতে, এরকম না যে এটাকে রিপেয়ার করে আবার শুরু করলাম, এরকম না। তো সেই জন্য ব্লাস্ট ফার্নেস লাইনিংটা, কারণ হচ্ছে কি, এটা তুমি যখন একটা ব্লাস্ট ফার্নেস করে এটাকে রিপেয়ার করার চাইতে নতুন আরেকটা ব্লাস্ট ফার্নেস করতে খুব বেশি খরচের পার্থক্য হয় না। একবার যখন তোমার ব্লাস্ট ফার্নেস বা এই স্টার্ট করে, এটার যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না ঘটবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে 24 আওয়ার্স। এটা বন্ধ করা যাবে না, বন্ধ করলেই তখন এটা অবসলিউট হয়ে যাবে। তো সেই জন্য তোমার লাইফ যদি কমে যায়, তাহলে তো এটা বন্ধ হয়ে যাবে। ওই যত বেশি তোমার লাইনিং এর লাইফ বাড়বে, তত বেশি তোমার ফার্নেসের লাইফ হবে, তুমি আউটপুট তত পাবা। আচ্ছা, তাহলে এক কাজ করি, আজকে আমরা তাহলে এখানে, তোমাদের তো ক্লাস টাইম শেষ, এটা তো শেষ করতে পারি নাই। কয়টা বাজে? নেক্সট ক্লাস আছে তোমাদের 11টায়। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? আজকে নাই স্যার। নাই? তাহলে আমি এটা শেষ করে দিই, অসুবিধা নাই তো, বেশি নাই, অল্প শেষ করে দিই, কি বলো? জি স্যার। হ্যাঁ, বেশি নাই, আর অল্প। তাহলে ডেভেলপমেন্ট আফটার 1950, ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট কি হচ্ছে দেখো, ইউজ অফ প্রিপেয়ার্ড বার্ডেন্স, সিন্টার এন্ড পিলেটস। আগে যে তোমার ওরগুলা নিয়ে এসে দিত, এখন সেই ওরগুলাকে একটু প্রসেস করে একে সিন্টার করে পিলেটের মতো তৈরি করে। এই অবস্থায় ওরগুলাকে ওইভাবে দেয়। তারপর বলা হচ্ছে প্রপার সাইজ এন্ড বেটার কোয়ালিটি কোক। তোমার কোক গুলাকে একটা সাইজে দেওয়া হয় এবং বেটার কোয়ালিটি কোক ইউজ করা হয়। ইনজেকশন অফ পালভারাইজড কোক থ্রু দ্য টুয়ার্স। পালভারাইজড কোক তোমার টুয়ার্স এর মধ্যে দিয়ে ইনজেক্ট করা হয়। টুয়ার্স কি সেটা আমরা দেখব। লার্জ ফার্নেস ভলিউম এন্ড হাই ব্লাস্ট টেম্পারেচার। ফার্নেস ভলিউমটা আরো বড় করলো এবং এই ব্লাস্ট টেম্পারেচারটা আরো বাড়ালো। অক্সিজেন এনরিচমেন্ট অফ দ্য এয়ার ব্লাস্ট। দেখা গেল যে এয়ারের মধ্যে অক্সিজেনের পরিমাণটা কিছু বাড়াই দিল। হাই টপ প্রেসার অপারেশন, অর্থাৎ উপরের দিকে যখন এমন ভাবে চার্জিং সিস্টেমটা করলো, সেখানে তোমার প্রেসারটা বাড়িয়ে দিল। কম্পিউটার এইডেড প্রসেস কন্ট্রোল। তারপর এই কন্ট্রোল গুলা তোমার কম্পিউটার কন্ট্রোলে চলে আসলো। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে, তুমি এখানে একটা কম্পারিজন দেওয়া আছে 1950-60 দিকে তোমার কি ছিল আর এখন 1990 বা 2000 বা এখনকার কথা বলতে পারো, যে ওয়ার্কিং হাইট অলমোস্ট একই। দেখো ইনার ডায়ামিটার 9 থেকে, আগে ছিল 9, 1950-60 পর্যন্ত 9 মিটার ছিল, এখন 15 মিটার। হ্যাঁ,
15 মিটার, তার মানে তোমরা যদি এখানে এটাও কতটুকু চড়া বলতে পারো, 3 3 12 36, প্রায় 40 ফিট 42 ফিট চড়া। হ্যাঁ, ওয়ার্কিং ভলিউম 2000 থেকে 5000 আসলো। প্রোডাকশন টন পার ডে, আয়রন হচ্ছে 2000 থেকে 13000 চলে আসলো। প্রোডাক্টিভিটি, হ্যাঁ, পার মিটার কিউব পার ডে বলা হচ্ছে 1 থেকে 2.6 এ আসলো। ফুয়েল রেট কমে গেল দেখো, হ্যাঁ, 800 থেকে সেটা 450 500 এ চলে আসলো। তারপর লাইফটা চলে গেল 4 থেকে 6 ইয়ার্স, আর এখানে চলে গেল অ্যাবাভ 10 বছর। একটা ফার্নেসে বললাম না, একটা ফার্নেস চললে কন্টিনিউয়াস চলতে হবে, আগে যেখানে 4-6 বছর ম্যাক্সিমাম ছিল এখন 10 বছরের বেশি। হ্যাঁ, সিলিকন ইন হট মেটাল কমে গেল। সিলিকন ইন হট মেটাল অর্থাৎ সিলিকন হট মেটালে যদি সিলিকনের পরিমাণটা বেশি থাকে তখন এটা ইউজ কম করা যায়, সেটা কমে আসছে 0.2 তে আসছে। এই ডেভেলপমেন্ট গুলো হলো। এখন এইগুলো হচ্ছে ব্লাস্ট ফার্নেস প্রসেসে লিকুইড আয়রন। এখন অল্টারনেটিভ কি প্রসেস আছে ব্লাস্ট ফার্নেসে? তোমরা এটা বুঝতে পারছো যে আয়রন ওরকে কোকের সাথে মেশানো হয়, তারপর এয়ার ব্লাস্ট ব্লো করা হয়, লিকুইড আয়রন চলে আসে। আর এটাকে যে প্রসেসে করা হয় এটা বলা হচ্ছে ব্লাস্ট ফার্নেস প্রসেস। এখন আয়রন তোমার পাওয়া দরকার, সেটা আয়রন পেতে গেলে তুমি আর কিভাবে পেতে পারো? বলা হচ্ছে যে 8% অফ টোটাল গ্লোবাল আয়রন প্রডিউস বাই অল্টারনেটিভ আয়রন মেকিং প্রসেস, এটাকে আমরা এআইপি বলি সংক্ষেপে। 8% যে আয়রন প্রডিউস করা হয় তার 8% অল্টারনেটিভ প্রসেস। অল্টারনেটিভ প্রসেসটা কি দেখো, আয়রন অ্যাজ সলিড বাই সলিড স্টেট রিয়েকশন। স্পঞ্জ আয়রন যেটা তোমরা জানো, এই অল্প আগে শুরুর দিকে আমরা যে টেকনোলজি বলছিলাম না, যে যখন লিকুইড আয়রন করতে পারে নাই, এই একই টেকনোলজি, এটা স্পঞ্জ আয়রন, এটা অল্টারনেটিভ রুট। আর একটা হচ্ছে লিকুইড আয়রন বাই এ কম্বিনেশন অফ সলিড এন্ড লিকুইড স্টেট রিয়েকশন। সলিড এবং লিকুইড স্টেট রিয়েকশনের মাধ্যমে লিকুইড আয়রন করা, এটা ব্লাস্ট ফার্নেস না, এটা অন্য প্রসেস। আমরা এটা নিয়ে ডিসকাস করবো, এখানে আলোচনা করব। এখানে এই টেবিলটার মধ্যে দেখো বিভিন্ন প্রসেস বলা আছে। হ্যাঁ, হাইল প্রসেস বলা আছে, SLRN বলা আছে, মিড্রেক্স, হ্যাঁ, কোরেক্স, এগুলা বিভিন্ন প্রসেস। এই প্রসেসে কোনটাতে রিডিউসিং এজেন্ট রিঅ্যাক্টেন্ট হিসেবে কি কি ইউজ করে এখানে বলা আছে। ওরের ফর্মটা কি হয়, কোনটাতে ফাইন্স, কোনটাতে পিলেট, ফাইন্স পিলেট, এগুলো কি আমরা এগুলো দেখবো। রিয়েক্টর এগুলা কি হবে, শ্যাপ টাইপ হবে, রিটর্ট হবে, আর একটা রোটারি ক্লিন। এগুলা প্রোডাক্ট, অর্থাৎ যখন এখান থেকে আয়রনটা তুমি পাবা সে আয়রন পাউডার ফর্ম হবে। স্পঞ্জ, এই এই হাইল প্রসেসে স্পঞ্জ আসবে, তারপর SLRN প্রসেসে স্পঞ্জ আসবে, মিড্রেক্স স্পঞ্জ, কোরেক্স প্রসেসে লিকুইড, হ্যাঁ, এই ইত্যাদি। এবং এগুলার এই কখন এগুলা আবিষ্কার হয়েছে, কাজ হয়েছে, এগুলা আবিষ্কার হয়েছে, তখন এগুলা দেখালো। কোন কোন দেশ এগুলা করছে, এই জিনিসটা এখানে দেখালো। হ্যাঁ, এটা। আর এখানে তোমাদের যে চার্টটা দেওয়া আছে এটা একদম ডেট ওয়াইজ আয়রনের যে হিস্ট্রি, সেই হিস্ট্রিটা এখানে আসছে। হ্যাঁ, এখানে 12,000 বিফোর ক্রাইস্ট, 12,000 বছর আগে থেকে শুরু করছে করে তোমার একদম এখনকার যে 2003 পর্যন্ত এখানে এই ডেভেলপমেন্ট গুলা কোথায় কি হচ্ছে না হচ্ছে, বিশেষ করে আয়রন রিলেটেড, আয়রন লিকুইড আয়রন প্রস্তুত করার জন্য বা আয়রন প্রস্তুত করার জন্য সেখানে সব দেওয়া আছে যে ডেভেলপমেন্ট গুলা। এটা তোমরা জাস্ট তোমাদের ইনফরমেশনের জন্য এটা দেখে নিবা, ঠিক আছে? আজকে তো আমি নিজেই বললাম, নেক্সট ক্লাস থেকে তোমাদের বলতে হবে। বুঝছো? জি স্যার। তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে, সবাই কি প্রেজেন্ট আছো? 1532 আছো? স্যার 1522 আছে স্যার। 1522 গতকালকে গত ক্লাসে 1530 এই 1522 গতকালকে ছিল না? জি স্যার, কালকে ছিলাম না। 1532 আছো? ইয়েস স্যার। 1548? 1548 নাই স্যার 1517 আছি। 1517 আছো? 1614? 1614 আছে? নাই মেবি স্যার। নাই। আচ্ছা, তাহলে এখন তোমাদের মধ্যে অ্যাবসেন্ট কি আছে বলতে পারবা, না আমি অ্যাটেন্ডেন্স কল করব? দরকার আছে?
না, বুঝতে পারতেছো না কে নাই। 1 স্যার 1 1 স্যার 2 Yes, sir. 3 Yes, sir. 4 Yes, sir. 5 Yes, sir. 6 Yes, sir. 7 7 8 Yes, sir. 9 Yes, sir. 10 11 Yes, sir. 12 Yes, sir.